33 জন শ্রমিক প্রতিদিনের মতো জমিন থেকে 2300 ফিট নিচে একটি গাড়িতে করে মাইনিংয়ে কাজ করতে যায়। এই মাইনের গভীরতা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন সাংহাই টাওয়ারের চেয়েও বেশি। এই মাইনিংয়ের ভিতরে যাওয়ার একটি মাত্র পথ ছিল, আর দুর্ভাগ্যবশত এটাই সেই পথ ছিল যে পথে তারা আবার ফিরে আসত। যে মাইনের গভীরে শ্রমিকরা কাজ করছিল সেখানে তাপমাত্রা ছিল খুব বেশি এবং অক্সিজেন অনেক কম। তারা প্রতিদিনের মতো কাজ করছিল, কিন্তু তখনই কিছু এমন ঘটে যা শ্রমিকদের জীবনকে পুরোপুরি বদলে দেয়। 5ই আগস্ট 2010 সালে চিলি অ্যাটাকামা মরুভূমি একটি খনিতে কোপার এবং গোল্ড মাইনিংয়ের কাজ চলছিল। এই মাইনিং কোম্পানি স্যানজোস মাইনিং নামে পরিচিত ছিল। মাইনিংয়ের গভীরতা 2300 ফিট এবং সেখানে যাওয়ার রাস্তায় একটি স্পাইরাল ট্র্যাক ছিল। এই মাইনিংয়ের নিচে যাওয়ার জন্য একটি জিপ ব্যবহার করে প্রতিদিন শ্রমিকদের নিচে নিয়ে যাওয়া হতো এবং কাজ শেষে জিপে করে আবার তাদেরকে বাইরে নিয়ে আসা হতো। 120 বছর পুরনো এই মাইনিংয়ে প্রতি বছর 40 থেকে 50 জন শ্রমিক মারা যেত। আর 5ই আগস্ট 2010 সালে এই মাইনিংয়ে 33 জন শ্রমিক আটকা পড়ে যায়। মাইনের যে জায়গায় শ্রমিকরা কাজ করছিলেন সেখানে হঠাৎ একটি বিশাল বড় পাথর এসে পড়ে যায়। এই পাথর মাইনে যাওয়া আসার যে একটি মাত্র রাস্তা ছিল সেখানে এসে পড়ে যায় আর যাওয়া আসার রাস্তা বন্ধ করে দেয়। এই পাথরটি রাস্তা থেকে সরানো কারো পক্ষে সম্ভব ছিল না। এই পাথরটি পড়ার কারণে মাইনের শ্রমিকদের কোনো ক্ষতি তো হয়নি, কিন্তু তারা একটি এমন জায়গায় আটকা পড়েছে যে না তো তারা বাইরে যেতে পারছে, না তো কোনো মানুষের সাথে কথা বলতে পারছে, না তো এখানে তেমন অক্সিজেন আছে, আর না তো তাদের কাছে তেমন কোনো খাবার। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো 69 দিনে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু কিভাবে? শুধু একদিনে খাবার নিয়ে যাওয়া শ্রমিক পুরো 69 দিন কিভাবে বেঁচেছিল? আর 120 বছর পুরনো এই মাইন খোদাই করে ইঞ্জিনিয়াররা কিভাবে এই শ্রমিকদের বাইরে নিয়ে আসে, সবকিছু নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। দুপুর 2টার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার প্রভাব এতটাই ভয়ানক ছিল যে মাইনের আশেপাশে এলাকাতেও এর ভয়াবহ প্রভাব দেখা যায়। আর এই খবর পুরো চিলি শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সাথে সাথে মাইনিং কোম্পানি এমার্জেন্সি অ্যালার্ট জারি করে। আর সবাই শুধু এটাই ভাবছিল যে মাইনিং এর ভিতরে সবাই বেঁচে আছে কিনা। মাইনিং কোম্পানি বলছিল দুর্ঘটনার কারণে মাইন অনেক দুর্বল হয়ে গেছে আর এর ভিতরে যাওয়া বিপজ্জনক হতে পারে। এই কথা বলে মাইনিং কোম্পানি কোনো রকম রেস্কিউ অপারেশন করবে না বলে জানিয়ে দেয়। আস্তে আস্তে যত সময় যাচ্ছিল ততটাই মাইনিং এর ভিতরে শ্রমিকদের বেঁচে থাকার আশাও কমে যাচ্ছিল। এই খবর শোনার পর জোশ বেগা নামে একজন রিটায়ার্ড মাইনার আসে। সে তার ছেলে অ্যালেক্সকে বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতিতে মাইনের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জোশ যখন গাড়ি নিয়ে মাইনের ভিতরে যাচ্ছিল তখন ভিতরের অবস্থা ভীষণ খারাপ ছিল। এখনো ছোট ছোট পাথর বৃষ্টির মতো নিচে পড়ছিল। জোশ তারপরেও কোনো কিছু অপেক্ষা না করে সামনে এগোতে থাকে, কিন্তু সামনে গিয়ে জোশ যা দেখেন তা দেখে তিনি হতবাক হয়ে যান। জোশ দেখেন যে তার রাস্তায় এক বিশাল পাথর পড়ে আছে, যে পাথরের কারণে পুরো মাইনের রাস্তা ব্লক হয়ে গেছে। আর এটা কোনো সাধারণ পাথর ছিল না, এটি ছিল ডয়েটের বিশাল পাথর। ডয়েট এমন এক পাথর যা গ্রানাইট থেকে 2 গুণা বেশি শক্তিশালী হয়ে থাকে। এটি অনুমানিক 7 লাখ টন ওজনের একটি বিশাল পাথর ছিল। এত কিছু দেখার পর এটা তো নিশ্চিত যে না তো এই পাথর এখান থেকে কোনোভাবে সরানো সম্ভব, আর না তো এটাকে কোনোভাবে কাটা সম্ভব। জোশ যখন এটা বুঝতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় যে সে ভেন্টিলেশন টানেল দিয়ে ভিতরে যাবে। জোশ এই টানেলের কথা জানতো কারণ সে এই মাইনে তার জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন। আর এই ভেন্টিলেশন টানেলের সাহায্যে মাইনিংয়ের নিচের শেষ অংশ পর্যন্ত যাওয়া যেত। জোশ তখন তার বন্ধুদের সাহায্য নিয়ে টানেলের ভিতরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই হঠাৎ খুব জোরে একটি শব্দ হয়। আর এই শব্দের কারণে সব ভেন্টিলেশন টানেল বন্ধ হয়ে যায়। ভেন্টিলেশন টানেল বন্ধ হওয়ার পর জোশ তার ছেলেকে বাঁচানোর সব আশা ছেড়ে দেয়, কেননা মাইনের ভিতরে যাওয়া সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আর এইভাবেই পুরো 24 ঘন্টা পার হয়ে যায়। আর এই নিউজ এতটাই ভাইরাল হয়ে যায় যে চিলির গভর্নমেন্ট এই মাইনে আসতে বাধ্য হয়। চিলির মাইনিং মিনিস্টার লরেন্স গলভান মাইন ভিজিট করে এবং একটি রেস্কিউ টিম নিয়োগ দেয়। রেস্কিউ টিম একটি হাই স্পিড ড্রিলিং মেশিন নিয়ে আসে। এই মেশিন শ্রমিকদের বাঁচানোর একটি শেষ হোপ ছিল, কিন্তু একটি 6 ইঞ্চি ড্রিলিং মেশিন দিয়ে কিভাবে শ্রমিকদের বাঁচাবেন এই প্রশ্নই সবাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অপারেশন হেড রাউল ডাগডিনো বলেন, মাইনের 3 জায়গায় 6 ইঞ্চি করে 3টি হোল করা হবে এবং ক্যামেরা লাগিয়ে শ্রমিকদের ট্রেস করা হবে। কিন্তু এটা এত সহজ ছিল না, কেননা মাইনের শক্ত পাথরের কারণে ড্রিল বারবার তার রুট পরিবর্তন করছিল। আর এই কারণে ড্রিলিং মেশিন দিয়ে শ্রমিকদের খুঁজে পাওয়ার চান্স শুধুমাত্র 1% ছিল, কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না। তাই তাড়াতাড়ি করে ড্রিলিংয়ের কাজ শুরু করা হয়।
7 দিন পার হয়ে গেল কিন্তু ড্রিলিং এর কাজ এখনো চলছিল। মাইনিং এর 3 জায়গায় শ্রমিকদের খুঁজে পাওয়ার আশঙ্কা ছিল, তাই প্রথমে 1000 ফিট ড্রিল করা হয় কিন্তু সেখানে কোনো কিছুই পাওয়া যায় না। তারপর 1600 ফিট ড্রিল করা হয় আর এখানেও কিছু খুঁজে পাওয়া যায় না। সময় যত যাচ্ছিল শ্রমিকদের বেঁচে থাকার আশঙ্কা ততই কমে যাচ্ছিল, কিন্তু ড্রিলিং এর কাজ বন্ধ ছিল না। দিন রাত 24 ঘন্টা ড্রিলিং এর কাজ চলছিল। এখন উদ্দেশ্য তৃতীয় এবং শেষ ড্রিলিং 2300 ফিট নিচে, যেখানে একটি রেফিউজ রুম ছিল। রেফিউজ একটি এমন রুম, মাইনিংয়ের ভিতরে যদি কোনো রকম সমস্যা বা দুর্ঘটনা হয় তাহলে সব শ্রমিক এই রেফিউজ রুমে এসে আশ্রয় নেয়, যেখানে 3 দিনের খাবার, পানি এবং অক্সিজেন স্টক থাকে, যাতে দুর্ঘটনার সময় শ্রমিকদের জীবন বাঁচানো যায়। কিন্তু এখানে আরও একটি সমস্যা তৈরি হয়। প্রথমে 2 জায়গায় ড্রিলিং করতে 7 দিন সময় পার হয়ে গেছে, আর এখন 2300 ফিট ড্রিলিং করতে আরও 7 দিন সময় লাগবে। বিশেষজ্ঞরা জানায় শ্রমিকরা যদি রেফিউজে গিয়ে থাকে তারপরও তাদের কাছে শুধু 3 দিনের খাবার ছিল, আর এখানে ড্রিলিং করতে 14 দিন সময় লেগে যাবে। এতদিন তারা বেঁচে আছে কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল। কিন্তু অন্য কোনো উপায় না থাকা ড্রিলিং এর কাজ শুরু করা হয়। এখন ইঞ্জিনিয়ারদের রেফিউজ পর্যন্ত ড্রিলিং পাইপ পৌঁছানোর জন্য এক বিশেষ অ্যাঙ্গেলে ড্রিলিং পাইপ ভিতরে পৌঁছানোর প্রয়োজন ছিল, যাতে 2300 ফিটে গিয়ে রেফিউজে গিয়ে আঘাত করে। তারপর সব কাজ শেষে 7 দিন ড্রিলিং করে রেফিউজে গিয়ে আঘাত করে, কিন্তু সেখানেও শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। পরে জানতে পারলে ড্রিলিং পাইপ রেফিউজ থেকে 100 ফিট দূরে ছিল। এখন 14 দিন সময় পার হয়ে গেছে আর শ্রমিকদের বেঁচে থাকার কোনো আশা ছিল না। তখন রেস্কিউ টিম এবং বাকি সবার সব আশা ভেঙে যায়, আর অপারেশন হেড সব ধরনের রেস্কিউ মিশন বন্ধ করে দেওয়ার ঘোষণা করে দেয়। ঠিক তখনই চিলির মাইনিং মিনিস্টার নিজের রিসোর্সের হিসেবে আরেকবার ড্রিলিং করার কথা জানায় একটি নতুন ড্রিলিং মেশিনের সাহায্যে। ড্রিলিং আবার শুরু হয়, এবার শুধু 3 দিনে 2300 ফিট ড্রিলিং কমপ্লিট করে। এখন ড্রিলিং থেকে পাইপ বের করে ক্যামেরা পাঠানোর কাজ চলছিল। হঠাৎ মাইনিং মিনিস্টার পাইপ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কিন্তু যখনই আওয়াজ ভালো করে চেক করে তখন জানতে পারা যায় এটা এমন আওয়াজ যেন কোনো মানুষ পাইপের মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করছে। আওয়াজ শোনার পর তাড়াতাড়ি পাইপ উপরে তোলার কাজ শুরু হয়ে যায়। অনুমানিক 6 ঘন্টা পর পাইপ যখন বাইরে আনা হয় তখন পাইপে যা দেখতে পাওয়া যায় তা দেখে সবাই চমকে যায়, কেননা পাইপের মধ্যে এক টুকরো কাগজ ছিল আর কাগজের মধ্যে লেখা, আমরা সবাই রেফিউজে ভেসে গেছি আর আমরা সবাই বেঁচে আছি। এ কথা শোনার পর বাইরে সবাই যেন খুশিতে কেঁদে দিল। কিন্তু যখন 6 ইঞ্চি পাইপের ভিতর দিয়ে ক্যামেরা পাঠানো হয় তখন কি দেখা যায়, শুধু 3 দিনের খাবার নিয়ে কিভাবে তারা 18 দিন পাড়ি দিয়েছিল, আরও 51 দিন তাদের কিভাবে জীবিত রাখা হয়, আর শুধু 6 ইঞ্চি পাইপ দিয়ে শ্রমিকদের রেস্কিউ করা কি আসলে সম্ভব ছিল? 69 দিন পর তাদের কিভাবে রেস্কিউ করা হয় সবকিছু আমরা জানবো এই ভিডিও দ্বিতীয় পার্টে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।